শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব ডেভিড কপারফিল্ড গল্পটি লিখেছেন ইংরেজি সাহিত্যের বিশিষ্ট লেখক চার্লস ডিকেন্স এবং অনুবাদ করেছেন বিশিষ্ট সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। আজ শুনব গল্পটির শেষ পর্ব। গল্প পাঠে আছি আমি চন্দ্রিমা রানী পাল। গাড়ি থামলে স্যার আমাকে নিয়ে নিচে নামলেন। সামনে উঁচু দেয়ালে মস্ত একটি বাড়ি, সাইনবোর্ডে বড় বড় করে লেখা সালেম হাউস। ও, তাহলে এটাই আমার নতুন স্কুল। দরজায় কড়া নাড়লে শক্ত সমর্থ একটি লোক বেরিয়ে আসে। ঘাড়টা ষাঁড়ের ঘাড়ের মতো মোটা, একটা পা কাঠের, ছোট করে কাটা মাথার চুল। স্যার আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে সে আমাকে ভালো করে দেখে নিল। লোকটি ভেতর থেকে একজোড়া জুতো এনে সামনে ফেলে দিতে দিতে বলল, মেল সাহেব, মুচি আপনার জুতো ঠিক করতে চায় না। এটার মেরামত করার কিছু নেই, তালি দিতে দিতে একেবারেই শেষ। জুতো জোড়া হাতে আমার নতুন শিক্ষক মেল সাহেব উপরে উঠতে লাগলেন, আর তার পেছনে পেছনে আমি। দোতলায় উঠে শেষ প্রান্তের ঘরে হাঁটছি, হঠাৎ চোখে পড়ল একটি বোর্ড। বোর্ডে সুন্দর করে লেখা, সাবধান, এটা কামড়ায়। তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো কুকুর আছে এবং সেটা অবশ্যই কামড়ায়। এই ভেবে আমি থমকে দাঁড়ালাম। মেল সাহেব পেছনে তাকিয়ে বললেন, কি হলো? এখানে বোধহয় কুকুর আছে স্যার। বোর্ডের দিকে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি গম্ভীর গলায় বললেন, কুকুর নয় কপারফিল্ড, আমাকে বলা হয়েছে ওই বোর্ডটা যেন তোমার পিঠের সঙ্গে আটকে দেই। এখানে এসে প্রথমেই তোমার মনটা খারাপ করে দিতে ইচ্ছে করছে না, কিন্তু এটা আমাকে এখন করতেই হবে। আমার সৎ বাবার আঙুলে কামড় দিয়েছিলাম, সেই খবর তাহলে এখানেও পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু তার শাস্তি কি আমাকে এভাবে পেতে হবে? সত্যি আমি একেবারেই দমে গেলাম। ক্লাসের সহপাঠীরা আমার পিঠ দেখবে আর আমাকে নিয়ে যে কি ঠাট্টা বিদ্রুপ করবে তা ভাবতেই লজ্জায় ভয়ে আমি একেবারে কুঁকড়ে যেতে লাগলাম। স্কুলের মালিক আর প্রধান ক্রিকল সাহেব আমাকে ডেকে পাঠালেন। তার সুন্দর বৈঠকখানায় বসেছিলেন মিসেস ক্রিকল আর তাদের মেয়ে। এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলাম কাঠের পাওয়ালা ওই লোকটিকে। ক্রিকল সাহেবের মুখ টকটকে লাল, মনে হয় সব সময় যেন সেখানে আগুন জ্বলছে। চোখ জোড়া তার ছোট, কপালের রগগুলো সব স্পষ্ট দেখা যায়। তিনি জিজ্ঞেস করলেন, এর নামে কি কোনো রিপোর্ট আছে? না স্যার, কাঠের পাওয়ালা জবাব দিল, নতুন এসেছে, এখন পর্যন্ত তেমন কিছু করার সুযোগ পাইনি। এদিকে এসো। ক্রিকল সাহেব আমাকে এই আদেশ দিলে কাঠের পাওয়ালা লোকটি বলে ওঠে, এদিকে এসো। আমি তার দিকে এগিয়ে এলে আমার কান ধরে ক্রিকল সাহেব বললেন, তোমার সৎ বাবাকে আমি চিনি, শক্ত স্বভাবের মানুষ। তা তিনিও আমাকে ভালো করেই চেনেন। তুমি আমাকে চেনো? না স্যার। চেনো না? না, আমার কানে একটা মোচড় দিয়ে তিনি বললেন, চিনবে হে, চিনবে। ক্রিকল সাহেবের এই ব্যবহারে আমার যতই খারাপ লাগুক, অনেক বেশি ভয় করতে লাগলো স্কুল খুললে ছেলে মেয়েদের আচরণটা কেমন হবে সেই চিন্তা করে। তো একদিন স্কুল খুললো, ছেলেরা হোস্টেলে এসে পড়লো। ছেলেরা যথারীতি আমার পেছনে লাগলো। কারোর পিঠে যদি অমন একটা বোর্ড সাটা থাকে, কিছু ঝক্কি তো তাকে পোহাতেই হবে। তবে যা ভেবেছিলাম সেরকম ভয়াবহ গোছের কিছু ঘটল না। সাবধান, এটা কামড়ায় বলতে বলতে ছেলেরা আমাকে খ্যাপাতো। কেউ কেউ আটকে ওঠার ভান করত, আবার বুনো মানুষের মতো নাচতে নাচতে কুকুর কুকুর বলেও চিৎকার করেছে, কিন্তু বেশিরভাগ ছেলেই তেমন উৎপাত করেনি।
এর উপর ক্রিকল সাহেব ক্লাসে একদিন আমাকে বেদম মারতে গিয়ে দেখলেন যে পিঠে সাঁটা ওই বোর্ডের জন্য বেতের বাড়ি ঠিক মতো লাগানো যাচ্ছে না, তাই তিনি ওটা নিজেই খুলে ফেললেন। তবে ছেলেদের উৎপাতের হাত থেকে বাঁচতে সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের ক্লাসেরই একটি ছেলে। ওর নাম জে স্টিরফোর্ড। আমার চেয়ে অনেক বছর বড়, কিন্তু ছেলেটি দেখতেও বেশ সুন্দর। ছাত্র হিসেবেও মেধাবী বলে তার বেশ নামডাক। তার প্রতি ক্রিকল সাহেবের যদিও একটু পক্ষপাতিত্ব লক্ষ্য করা যায়, তো এই ছেলেটি প্রথম থেকেই আমার সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলে। রবিনসন ক্রুশো, আরব্য রজনী, ডন কুইকশোট এইসব বইয়ের গল্প আমি জমিয়ে বলতে পারতাম বলে ছেলেরা অনেকেই আমার পাশে এসে ভিড় করত। স্টিরফোর্ড আর আমি রাত্রে পাশাপাশি বিছানায় ঘুমাতাম। ঘুমাবার আগে তাকে রোজ ওইসব গল্প বলে শোনাতে হতো। এমনিতে স্টিরফোর্ড আমাকে ভালোবাসতো, আর স্বয়ং ক্রিকল সাহেব তাকে সমীহ করতেন, তাই অন্য কোনো ছেলে আমাকে ঘাটাতে সাহস পেত না। কিন্তু স্টিরফোর্ড কখনো কখনো বড্ড নিষ্ঠুর হয়ে যেত। এই যে একদিন বিকেলবেলার কথা আমার খুব মনে পড়ে। মেল সাহেবের ক্লাসে গোলমাল হচ্ছিল। মেল সাহেব এমনিতে নিরীহ গোছের মানুষ, সহজে বড় গলা করে কথা বলেন না, কিন্তু সেদিন আমি তার পাশে দাঁড়িয়ে পড়া দিচ্ছিলাম। ছেলেরা প্রায় সবাই নিজেদের মধ্যে কথা বলেই চলেছে। ক্লাসে যে একজন শিক্ষক আছে তা বোঝাই যাচ্ছিল না। এর মধ্যে মেল সাহেবের সহ্যের বাঁধ ভেঙে গেল। তিনি হঠাৎ করে চিৎকার করে বললেন, চুপ চুপ করো। তার মুখে এমন ধমক শুনতে অনভ্যস্ত ছেলেরা একেবারে অবাক হয়ে শেষে চুপ করে গেল। শেষ সারিতে দেয়ালে হেলান দিয়ে শীষ দিচ্ছিল স্টিরফোর্ড। সে কিন্তু থামলো না, শীষ দিয়েই চলল। মেল সাহেব বললেন, স্টিরফোর্ড চুপ করো। আপনিই চুপ করুন। স্টিরফোর্ড পাল্টা ধমকে সুরে বলল, জানেন আপনি চোখ রাঙিয়ে কথা বলছেন কার সঙ্গে? স্টিরফোর্ড, তুমি কি ভেবেছ তোমার বেয়াদবি আমি লক্ষ্য করিনি? ছোট ছোট ছেলেদের তুমি বারবার উস্কে দিচ্ছ, আমি কি দেখছি না ভেবেছ? বলতে বলতে মেল সাহেবের ঠোঁট জোড়া কাঁপছিল। সবাই জানে যে এখানে তোমার দিকে পক্ষপাতিত্ব করা হয়, সেই সুযোগ নিয়ে তুমি একজন ভদ্রলোককে এইভাবে অপমান করতে সাহস পাও? ভদ্রলোক? স্টিরফোর্ড মহা বিস্মিত হবার ভান করে বলল, ভদ্রলোকটি কোথায় বলুন তো? স্টিরফোর্ড, একজন হতভাগ্য মানুষকে এইভাবে অপমান করে তুমি খুব ইতর ব্যবহার করলে, তুমি খুব অভদ্র আচরণ করলে স্টিরফোর্ড। বলতে বলতে মেল সাহেব আমার পিঠে আলতো করে চাপ দিয়ে বললেন, কপারফিল্ড, বলে যাও পড়া। স্টিরফোর্ড বিদ্রুপের হাসি এসে বলল, শুনুন, একজন ভিখেরির মুখে ওরকম কথা মোটেও মানায় না। হঠাৎ ঘরের ভেতর ক্রিকল সাহেবের ফ্যাসফ্যাসে গলায় আওয়াজ গর্জে উঠল, মেল সাহেব, কি হচ্ছে এখানে? মেল সাহেব চমকে উঠলেন। স্টিরফোর্ড বলল, স্যার, আমার প্রতি নাকি এখানে পক্ষপাতিত্ব করা হয়। মেল সাহেবের এই কথাই আমি প্রতিবাদ করেছিলাম। পক্ষপাতিত্ব? ফ্যাসফ্যাসে গলায় যতটা সম্ভব হুঙ্কার ছেড়ে ক্রিকল সাহেব বললেন, আমার স্কুলে পক্ষপাতিত্বের বদনাম? আপনি কি বলতে চান মেল সাহেব? মেল সাহেব মাথা নিচু করে বললেন, আমি খুব উত্তেজিত হয়ে বলেছি স্যার, ঠান্ডা মাথায় থাকলে ওরকম কথা বলতাম না। মেল সাহেব বিনীত হলেও স্টিরফোর্ডের উত্তেজনা কিন্তু বেড়েই চলে। সে বলে, স্যার, আমাকে ইতর বলা হয়েছে, অভদ্র বলা হয়েছে, তাই আমি রেগে গিয়ে তাকে ভিখারি বলেছি। মেল সাহেব আমার পিঠে আস্তে আস্তে হাতের চাপ দিয়েই চলেছেন, তিনি যেন আমার কাছে আশ্রয় চাচ্ছিলেন। ক্রিকল সাহেব বললেন, ভিখারি? মেল সাহেব ভিক্ষা করেন নাকি? ভিক্ষা কোথায় করেন? তিনি ভিক্ষে না করলেও তার নিকট আত্মীয় তো করেন, একই হলো। বলতে বলতে স্টিরফোর্ড আমার দিকে তাকায়। মেল সাহেব তখনও আমার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে চাপ দিচ্ছেন। লজ্জায়, অনুতাপে, আফসোসে আমি মাথা নিচু করে থাকি। আমি একদিন কথায় কথায় মেল সাহেবের মায়ের গল্প করেছিলাম। তিনি যে দাতব্য আলোয় বাস করেন সে কথাটিও বলা হয়ে গিয়েছিল। আমার চোখ নিচের দিকে
মেল সাহেব কিন্তু আমার ঘাড়ে আদর করে আস্তে আস্তে চাপ দিয়েই চলেছেন। এর মধ্যে স্টিরফোর্ড বলেই ফেলল, মেল সাহেবের মা দাতব্যালয়ে অন্যের খয়রাতের ওপর বেঁচে থাকেন। মেল সাহেব তখন ওই সুন্দর বালকটির মুখের দিকে তাকিয়ে রইলেন। অনেক কষ্টে ক্রিকল সাহেব উত্তেজনা চেপে রেখে বললেন, আমার এই প্রতিষ্ঠানে তো এইরকম লোককে থাকতে দেওয়া যায় না। ক্রিকল সাহেবের কপালের রগ দগদগ করে ফুলে উঠল। তিনি বললেন, আপনি কি এটা আমাদের দাতব্য স্কুল ভেবেছেন? আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে অব্যাহতি নিয়ে চলে গিয়ে আমাদের অপমান থেকে অব্যাহতি দিন। মেল সাহেব সঙ্গে সঙ্গে বললেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর সময় নেই। তার কয়েকটি সম্বল যা ছিল, আর কয়েকটি বই এবং তার বাঁশিটি নিয়ে মেল সাহেব আমাদের স্কুল থেকে চলে গেলেন। ওই রাত্রেও স্টিরফোর্ডকে গল্প শোনাতে শোনাতে আমি মেল সাহেবের বাঁশির বিষণ্ণ সুর শুনতে পাচ্ছিলাম। রাত অনেক হলে স্টিরফোর্ড ঘুমিয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে আমি যেন শুনতে পাচ্ছিলাম এখান থেকে অনেক দূরে অন্য কোথাও বসে মেল সাহেব যেন বিষাদাচ্ছন্ন সুরে এক নাগাড়ে বাঁশি বাজিয়েই চলেছেন। আমি খুব অসহায় বোধ করছিলাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন ডেভিড কপারফিল্ড গল্পের শেষ পর্ব। গল্পটি লিখেছেন ইংরেজি সাহিত্যের বিশিষ্ট লেখক চার্লস ডিকেন্স এবং অনুবাদ করেছেন বিশিষ্ট সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। শ্রুতি গল্পের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।